সার্ককে সব দ্বিপাক্ষিক বিরোধের ঊর্ধ্বে রাখতে হবে, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। তিনি বলেছেন, ভারত পাকিস্তানের দীর্ঘদিনের অনেক বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানোকে কঠিন করে তুলেছে। সোমবার রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS আয়োজিত এক সেমিনারে এই কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ইতিহাস বলছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় যে সমস্ত গতিশীল, গুরুত্বপূর্ণ, আশাব্যঞ্জক উদ্যোগ নিয়েছিলেন তার একটি হচ্ছে এই দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা, যেটাকে আমরা সার্ক বলছি। এখন এই যে সার্ক থমকে যাওয়ার মূল কারণগুলো কি আমরা দেখতে পাচ্ছি। এর মূল কারণগুলোর মধ্যে অনেকটাই আছে যে সেই সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে এক ধরনের অনীহা, অনাস্থা এবং সবচেয়ে বড় কথা ভারত পাকিস্তানের মধ্যে যে দ্বিপাক্ষিক উত্তেজনা রয়েছে, সেই দ্বিপাক্ষিক উত্তেজনা। এখন প্রশ্ন হলো, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর যে চ্যালেঞ্জ, যে আহ্বান, সেটা বাস্তবায়নের ক্ষেত্রে তো অনেক সংকট। সেই সংকটটা আসলে কিভাবে মোকাবেলা করা যাবে, আমরা আলাপে যাব। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে আছেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান এবং রাজনৈতিক ও আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর AGM নিয়াজউদ্দিন। আমরা শুরুটা করতে চাই যারা মাহফুজুর রহমান, আপনাকে দিয়ে। আমরা তো বলি যে সার্কের যে প্রতিষ্ঠাতার ভূমি সেটা বাংলাদেশে কিছু দায়িত্ব অবশ্যই আছে, সেই দায়ের জায়গাটা আমি একটু পরে আসবো। তার আগে ঠিক বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনি আসলে সার্ক নিয়ে কতটা আশাবাদী, এই সার্কটাকে যদি বিরোধের ঊর্ধ্বে রাখতে চায়, যেই আহ্বানটা আসলে খোদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী করেছেন, কি কি চ্যালেঞ্জ আসলে আমাদের মোকাবেলা করতে হবে? আপনি যদি আশার কথাটা বলেন, তাহলে সভা হয় তার সাইড লাইনে আলাপ আলোচনা করে অনেকখানি এগিয়ে যেতে পারে। সেইটা যদি মনে করি, তাহলে বাংলাদেশকেই এখন হাল ধরতে হবে সার্কের, এবং চেষ্টা করতে হবে এটা রিভাইভ করার জন্য। যেমন অধ্যাপক AGM নিয়াজউদ্দিন, যদি আপনার দৃষ্টি আকর্ষণ করি, আমরা দেখতে পাচ্ছি যে সার্ক যখন মোটামুটিভাবে থমকে যাচ্ছে, এটা নিয়ে আলাপ কম হচ্ছে এবং পরিকল্পিতভাবেই হয়তো সার্ক নিয়ে কথাটা হচ্ছে না, কথা বলতে দেওয়া হচ্ছে না, ঠিক তখনই বিকল্প কিছু জোটের উত্থান হয়েছে। আমি বলতে পারি সার্কের স্থবিরতার কারণে বিমস্টেক সেটা গঠন হয়েছে, BCIM তৈরি হয়েছে এবং সেখানে উপ আঞ্চলিক বিভিন্ন জোটের দিকে অনেকে মনোনিবেশ করছে। আপনার মনে হয় কিনা সার্ক ঠিক মতো মাথা তুলে দাঁড়ানোর ক্ষেত্রে এই সমস্ত আঞ্চলিক জোটগুলো পরবর্তীতে একটা বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে? আমরা একসাথে সবকিছু ডিল করতে চাই, পজিটিভ কিছু পেতে চাই, সেটা আসলে সমান্তরালে কিভাবে নিয়ে যেতে পারি? ধন্যবাদ। আমরা যদি দেখি, আমাদের সম্মেলন হয়েছে, বিমস্টেককে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের এই যারা সদস্য রাষ্ট্র, তাদের মধ্যে পারস্পরিক যে আস্থা, বিশ্বাস, সৎ প্রতিবেশীমূলক যদি সম্পর্কটা যদি ঠিক না থাকে, তাহলে তাদের ওই প্রতিবেশীদের নিয়ে যে কোনো সংগঠনই এগিয়ে যাওয়া এটা এটা বাস্তবসম্মত নয়। সেজন্য এখন দরকার হচ্ছে আমাদের এই জায়গায় কূটনীতিক যে পর্যায়ে এবং রাষ্ট্রের গুলোর যারা উচ্চ পর্যায়ে আছেন, তাদেরকে একটা কনসেনসাসে পৌঁছা দরকার। যেমন আমরা দেখছি যে ভারত চায়নার মধ্যে অনেক কিন্তু আপনি দেখুন, আমরা তো জানি যারা আসলে বিশ্ব নেতারা আছেন, সার্কের প্রতিটা দেশের যারা প্রধান আছেন, তারা তো এটা ফিল করেন যে তাদের আসলে সার্কটা শক্তিশালী করতে হবে। মুশকিলটা হচ্ছে তাদের নিজেদের মধ্যে একটা আস্থার সংকট আছে। আমি একটা ছোট্ট এক্সাম্পল আপনাকে দিতে পারি। বলা হয় কাঠামোগত ভারসাম্যহীনতা। সেটা কেমন? ভারতের যে ভৌগোলিক আকার, ভারতের যে জনসংখ্যা এবং তাদের যে অর্থনীতি, সেটা আসলে ওই এলাকার ছোট ছোট দেশগুলো চাইতে বেশি। ফলে অনেক ছোট ছোট দেশ এইটা হয়তো মনে করতে পারে যে তারা হয়তো সে আধিপত্যবাদের মধ্যে ঢুকে যাবে, তারা হয়তো তাদের জায়গা থেকে ভারতের নেতৃত্বেই হয়তো তারা চলে যাবে। এরকম একটা শঙ্কা তারা ফিল করে কিনা? যদি সেটা ফিল করে, তাহলে আসলে বিশ্ব নেতারা বা এই সার্কের নেতারা বুঝে কোনো লাভ হবে? এটা এই আশঙ্কা শুরু থেকে আছে। ছোট রাষ্ট্র এবং বড় রাষ্ট্র মিলেই সাউথ এশিয়ার এই যে সার্ক গঠিত হয়েছে। এখন আমি যেটা বলতে চাই, রাষ্ট্রগুলোর মধ্যে যে পারস্পরিক, আমি আপনাকে এই যে এক্সাম্পলটা তুলে ধরতে চাই যে আমরা কিছুদিন আগে ভারত পাকিস্তান যুদ্ধ হয়ে গেল, এবং এই অর্থাৎ ভারত পাকিস্তানের যে এই সম্পর্ক, তাদের সম্পর্ক তলানিতে আছে এবং এরকম সরাসরি যুদ্ধ তারা 71-এর পরে যে কার্গিল যুদ্ধ, এরপরে এরকম একটা যুদ্ধে সংগঠিত হয়েছে। এখন এই দুই প্রতিবেশীর মধ্যে আস্থা তৈরি না করে এবং সে জায়গায় তাদের যে একটা তাদের যে দূরদর্শিতার জায়গায়, যে না, আমরা বৈরিতাকে এক জায়গায় রেখে আমরা যত ডাইভারজেন্স থাকুক না কেন, আমরা সেখানে যেগুলো আমাদের
কাজ করার সুযোগ আছে, সেই জায়গায় তাদের এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, ভারত পাকিস্তানের ঠিক এই মুহূর্তে ফরেন পলিসিটা এরকম যে একটা দেশ আরেকটা দেশের হয়তো নামই শুনতে পাচ্ছে না, এই দেশে থেকে ক্রিকেট দল অন্য দেশে যাচ্ছে না, তাদের মধ্যে মানে সব সময় একটা রেশারেশি সম্পর্ক আমরা দেখতে পারি এবং সীমান্তে যা চলছে তাদের দিক থেকে কথার ঝড় নানা কিছু। এই প্রেক্ষাপটে সার্কের দুটো গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যদি এক টেবিলে না বসতে পারে, আমরা আমাদের দিক থেকে যতটাই মানে মুক্ত হৃদয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করি, আপনি কি কোনো আশাবাদ টের পান? ভারত পাকিস্তানের মধ্যে বৈরিতা তো আছেই। জি। ভারতের সঙ্গে যেমন ধরেন শ্রীলঙ্কা, মালদ্বীপ এদেরও হয়তো বা কিছু না কিছু, এখন 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 তো আপনার আফগানিস্তানের সদস্য, আফগানিস্তানের সঙ্গে আবার পাকিস্তানের আপনার বৈরী সম্পর্ক। টানাপোড়েন আছে। জি। তো এইরকম বৈরী সম্পর্ক একটা দেশের সঙ্গে আরেকটা দেশের থাকবে, এটা খুব স্বাভাবিক, আগেও কিন্তু ছিল। এখন এর মধ্যে এই সমস্ত সদস্য দেশগুলোর মধ্যে ভারত আগাগোড়াই আপনার সমস্ত কিছু, তাদের যত সমস্যাই হোক যা কিছু হোক, সেগুলো সবসময় তারা দ্বিপাক্ষিক ভাবে সমাধানের চেষ্টা করেছে। কোনো আঞ্চলিক সংস্থা কিংবা জাতিসংঘেরও তারা আপনার আরবিট্রেশন বা কোনো রকম মধ্যস্থতা সাধারণভাবে অ্যাভয়েড করেছে। এই জিনিসটা তৈরি হলো, অর্থাৎ সার্ক তৈরি করার পর একটা বড় ধরনের দুর্বলতার জায়গা ছিল যে আমরা আসলে এমন কোনো আকর্ষণীয় অর্থনৈতিক মডেল তৈরি করতে পারিনি যেটা আসলে সদস্য দেশগুলো এই জোটবদ্ধ হতে খুব আগ্রহী হবে। যেমন অবাধ যেই মুক্ত বাণিজ্য অঞ্চল তৈরি করা, কঠোর শুল্ক নীতি এখনো আছে। এই জিনিসগুলো যদি সদস্য দেশগুলো, আমরা ভারত পাকিস্তান বাদ দিলাম, বাদ বাকি যে পাঁচটা দেশ আছে তারা যদি নিজেদের মধ্যে এই জিনিসটা মানে কিছুটা হলেও উদার করতে পারে, সেটাও তো একটা আকর্ষণীয় জায়গা তৈরি হয়। আমরা কোনো মডেল তৈরি করতে পারিনি, এটা আপনি একমত কিনা? না, বাণিজ্যে কিন্তু যথেষ্ট অগ্রগতি হয়েছে। জি। কারণ আপনার একটা পর্যায়ে এসে কিন্তু এই সার্ক যখন মুক্ত বাণিজ্যের আলাপ আলোচনা করছিল, জি। একটা পর্যায়ে এসে কিন্তু আসলে সার্ক প্রতিষ্ঠা করেছে এবং সেটাকে সচল রাখার চেষ্টাটা করে যাচ্ছে। জি, আমি আপনার কাছে আরেকটা বিষয়, ইনফ্যাক্ট একটা বিষয় দুজনের কাছে একটু জানতে চাই, শুরুটা করতে চাই অধ্যাপক এজিএম নিয়াজউদ্দিন আপনাকে দিয়ে। আপনি দেখেছেন মধ্যপ্রাচ্যের যে যুদ্ধটা, যে অশান্ত পরিস্থিতিটা, সেটা গোটা বিশ্বকে দুই ভাগ করে দিয়েছে। তার মানে সার্ক যখন তৈরি হচ্ছিল সেই সময়ের যে ভূ রাজনীতি, এখনকার ভূ রাজনীতি সম্পূর্ণ আলাদা। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আসলে কোন কোন জটিলতাগুলো আপনার সামনে দাঁড়াচ্ছে আসলে সার্কটাকে আবারও সচল করার ক্ষেত্রে, ছোট করে? জি, ভূ রাজনীতি এটা তো একটা বাস্তবতা এবং এটা পরিত্যক্ত ক্ষেত্র তৈরি হচ্ছে। সেক্ষেত্রে আমরা আমাদের যে পারস্পরিক সম্পর্কগুলো এই জায়গায় আস্থা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটা গুরুত্বপূর্ণ। আমি আসলে দুঃখ প্রকাশ করছি দুজনের কাছে, আমার হাতে সময়টা নেই। আমরা আসলে মূল সংকটগুলো এবং চ্যালেঞ্জগুলো নিয়ে আলাপ করতে পেরেছি স্বল্প সময়ের মধ্যে। এই জন্য আপনাদের দুজনকে কৃতজ্ঞতা। সামনে কোনো আয়োজনে নিয়ে আবারও আপনাদেরকে আমরা পাবো। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান এবং রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এজিএম নিয়াজউদ্দিন। এবং এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিস্তারিত নিয়ে।